এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চেনের পর্ব 1 মানে পার্ট 1 রুল 1 মানে প্রথম পর্ব। তাহলে প্রথম পর্বে আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন মানে কি? ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে আমাদের প্রথম একটা অংশ দেওয়া থাকবে, পরের অংশটুকু আমাদের পূরণ করতে হবে। এখন আমাদের ট্যাগ কোয়েশ্চন জানার আগে কিছু অক্সিলারি ভার্ব জানতে হবে। দেখো আমি লিখে রাখছি আগেই। দেখো আমাদের অক্সিলারি ভার্বগুলো কি? am, is, are, was, were। তারপরে have, has, had। তারপরে মোডাল ভার্ব আছে can, could, may, might, will, would, must, would to। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের লাগবে ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে। এখন প্রথম অংশ দেওয়া থাকে, পরের অংশ পূরণ করতে হয়। এখন এক কোয়েশ্চন পূরণ করতে হয়, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। এক কোয়েশ্চন পূরণ করতে হয় আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। প্রথমত কি একটা অক্সিলারি ভার্ব লিখতে হয়। দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হচ্ছে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্য হয় তাহলে নট আসবে। আর তিন নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টের প্রনাউন রূপটা বসবে। এখন আমাদের যদি সাবজেক্ট অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে নট আসবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ না বোধক হয় তাহলে কি? তাহলে নট আসবে না। বুঝছো? প্রথমত আমি আবার বলি, প্রথমত অক্সিলারি ভার্ব আসবে। দুই নাম্বার যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হয় তাহলে নট আসবে। আর যদি নেগেটিভ না বোধক হয় তাহলে নট আসবে না। আর তিন নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টের প্রনাউন। এই তিনটা কাজ করলেই হবে। ঠিক আছে, বুঝছো? দেখো এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ লিখতে হয়। দেখো এই জায়গায় প্রথমত ইজ নট আছে, এটাকে লিখতে হবে ইজেন্ট। মানে ইজটা তুমি লিখবা, দেখো ইজ নট এটা আছে এরকম, কিন্তু তুমি ট্যাগ কোয়েশ্চন এরকম আলাদা লিখতে পারবে না। ইজ নট আলাদা লিখতে পারবে না। দেখো ইজ নট একসাথে লিখতে হবে। আবার এই নটের সংক্ষিপ্ত রূপ, নটের সংক্ষিপ্ত রূপটা কি? দেখো নট হচ্ছে এরকম এনওটি নট, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এন দিবা, পরে উ লেখা যাবে না, উ এর পরিবর্তে উপরে একটা কমা পরে ডি দিবা। বুঝছো? ইজ নট। তাহলে ইজ নট প্রথমত ট্যাগ কোয়েশ্চনে তুমি একসাথে লিখতে হবে ইজ নট। আবার তুমি নটটা পূর্ণরূপ না লিখে সংক্ষিপ্ত রূপে দেখবা ইজেন্ট। তারপরে আর নট থেকে দিবা আরেন্ট। উথ টু থেকে উথ উথ নট। তারপরে এম নট থেকে আরেন্ট। ট্যাগ কোয়েশ্চনে জেনে রাখবা এম লেখা হয় না, এম এর পরিবর্তে আর হয়ে যায়, এম নটটা হয়ে যাবে আরেন্ট। ক্যান নট হয়ে যাবে ক্যান্ট। দেখো এই জায়গায় ক্যান নট এটা হবে প্রথমত ক্যান লিখবা, পুরো উপরে একটা কমা পরে টি দিবা ক্যান্ট। পরে উইল নট থেকে হবে উন্ট মানে ডাব্লিউ উ এন উপরে একটা কমা পরে টি উন্ট। পরে শ্যাল নট থেকে হবে শ্যান্ট। মানে এগুলো ট্যাগ কোয়েশ্চনের মধ্যে হয়। ট্যাগ কোয়েশ্চনে ইজ নটটা ইজেন্ট হয়ে যায়, আর নটটা আরেন্ট হয়ে যায়, ও টুটা ওতেন্ট হয়ে যায়, এম নটটা আরেন্ট হয়ে যায়, ক্যান নটটা ক্যান্ট হয়ে যায়, উইল নটটা উন্ট হয়ে যায়, শেল নটটা সেন্ট হয়ে যায়। ঠিক আছে? এখন দেখো আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি। দেখো প্রথম উদাহরণটা হচ্ছে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। এখন আমি কি বলছিলাম? প্রথমত একটা অক্সিলারি ভার্ব, দেখো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লেখো ইজ। তারপরে বলছিলাম সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নট আসবে। দেখো এটা কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক বাক্য, তাহলে নট আসবে। এখন আমি কিন্তু চাইলে এই নটটা এইভাবে লিখতে পারবো না। দেখো এই জায়গায় কিন্তু ইজ নট এরকম ফাঁকা ছিল, কিন্তু এটা কিন্তু ইজেন্ট হয়ে গেছে। মানে একসাথে লিখতে হবে, বুঝা গেছে? তাহলে ইজ নট আলাদা না, নটটা একসাথে লিখতে হবে, এই যে নট। এখন এন সংক্ষিপ্ত রূপ কি নটের? উপরে একটা কমা পরে টি। বুঝা গেছে? ইজ নটটা কি হয়ে যাবে ট্যাগ কোশ্চেনে? ইজেন্ট। হ্যাঁ। তারপরে তিন নাম্বার কাজ কি? সাবজেক্ট। দেখো সাবজেক্ট আছে হি, তাহলে যে হি এর প্রোনাউন হি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? ইজেন্ট হি। তারপরে দুই নাম্বার এক্সাম্পলটা দেখো, শি হ্যাজ গট এ প্রাইজ, সে একটি পুরস্কার পেয়েছে। তাহলে প্রথমত অক্সিলারি ভার্ব দেখো হ্যাজ আছে, হ্যাজ এখানে লেখো। তারপরে আমাদের এই সেন্টেন্সটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তাহলে নট আসবে। তাহলে নট লেখো। নট কিভাবে লিখতে হবে? একসাথে লিখতে হবে আর সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। যে একসাথে লিখলাম আবার সংক্ষিপ্ত ফর্মে লিখলাম, তাহলে এটা হলো হ্যাজেন্ট। আর সাবজেক্ট এই জায়গায় দেখো শি আছে, তাহলে শি লিখে দাও, এটা হচ্ছে হ্যাজেন্ট শি। তারপরে দেখো পরের এক্সাম্পল, ইউ আর নট এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র না। তাহলে তুমি একজন ভালো ছাত্র না, তাহলে প্রথমত এই জায়গায় অক্সিলারি ভার্ব আছে আর, এই যে আর লেখো। আমরা কি জানছিলাম? যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হয় তাহলে নট আসবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ মানে না বোধক হয় তাহলে কিন্তু নট আসবে না। দেখো এই জায়গায় কিন্তু এই যে আমরা এই নটটা দেখে বুঝছি সেন্টেন্সটা নেগেটিভ। আমরা সেন্টেন্সের মধ্যে নট, নাথিং, নোবডি এগুলো দেখে বুঝে গেছি সেন্টেন্সটা নেগেটিভ। বা আমরা অর্থ পড়লেও বুঝি যে ইউ আর নট এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র না। দেখো শব্দের মধ্যে না আছে বাক্যে।
না, তুমি একজন ভালো ছাত্র না, এই যে না আছে, এই মানে এটা নেগেটিভ। আর নেগেটিভ সেন্টেন্স হলে আমাদের এখানে কি নট আসবে না। ঠিক আছে? তারপর 3 নাম্বার কাজ হলো কি, এই সাবজেক্ট ইউ, এই সাবজেক্টটা শুধু লিখে দিবা। তাহলে কি হবে? আর ইউ, আর ইউ। পরে দেখো ই নাম্বার, দে হ্যাভ এ কার, তাদের আছে একটি গাড়ি। তাহলে দেখো এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাভটা লিখে দাও। প্রথমত হ্যাভটা লিখে দাও। তারপরে আমাদের কি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে মানে হাবোধক হলে নট আসবে, আর নেগেটিভ না বোধক হলে নট আসবে না। দেখো দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে, এটা কিন্তু একটা মানে হাবোধক, হাবোধক বাক্য, তাহলে নট আসবে। তাহলে নটটা লেখো একসাথে আবার সংক্ষিপ্ত ফর্মে, তাহলে হ্যাভেন্ট। তারপরে সাবজেক্ট হচ্ছে দে, এই যে লেখো দে, তাহলে এটা হবে হ্যাভেন্ট দে। কি হবে? হ্যাভেন্ট দে। বুঝতেছো কি না? হ্যাভেন্ট দে। প্রথমত অক্সিলারি ভার্ব, তারপর সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে নট আসবে, নেগেটিভ নাবোধক হলে নট আসবে না, আর তারপর হচ্ছে সাবজেক্ট। এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন পার্ট 2 অর্থাৎ রুল 2। দেখো আমাদের পার্ট 1 রুল 1 এ ছিল যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, আর এখন পার্ট 2 মানে রুল 2 এর মধ্যে হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি হবে। দেখো অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা প্রথমত বুঝে নিই ট্যাগ কোয়েশ্চন কিন্তু আমাদের প্রথম অংশ দেওয়া থাকে, পরের অংশ পূরণ করতে হয়। এখন আমরা পার্ট 1 এ শিখেছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, আর পার্ট 2 এর মধ্যে হচ্ছে মানে রুল 2 অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি হবে। দেখো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু হবে অথবা ডাজ হবে অথবা ডিড হবে। এখন তুমি কিভাবে বুঝবা যে কখন ডু কখন ডাজ কখন ডিড? এখন একদম সহজে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, দেখো পাস্ট টেন্স হলে ডিড হবে, ডাইরেক্ট ডিড, কোনো কথা নেই। যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে প্রশ্নে তো একটা অংশ দেওয়া থাকবে, যে অংশটা দেওয়া থাকবে তারপরে তুমি আরেকটা অংশ পূরণ করবা, যে অংশটা দেওয়া থাকবে এই অংশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডাইরেক্ট ডিড হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু হবে অথবা ডাজ হবে। বুঝছো? পাস্ট টেন্স হলে ডাইরেক্ট ডিড, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ। এখন তুমি বুঝছো সেন্টেন্স যেটা দেওয়া আছে এটা পাস্ট টেন্স, তুমি ডাইরেক্ট ডিড বসাই দিবা অক্সিলারি ভার্ব। আর তুমি যদি দেখো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ডু হবে অথবা ডাজ। এখন কখন ডু কখন ডাজ, এখন যখন অক্সিলারি ভার্ব না থাকবে তখন আমরা মেইন ভার্বটা দেখে বোঝার চেষ্টা করব যে মেইন ভার্বটা যদি ভার্ব 1 হয় তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর মেইন ভার্ব যদি ভার্ব 2 হয় তাহলে পাস্ট টেন্স। এখন ওই মেইন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ হইব, এবং এস বা ইএস না থাকলে ডু হবে। বুঝা গেছে? তাহলে প্রথমত আমি আবার বলি যে সেন্টেন্সটা দেওয়া থাকবে এই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে হয়, দেখো পাস্ট টেন্সে হলে ডাইরেক্ট ডিড, আর যদি প্রেজেন্ট টেন্সে হয় আমরা মেইন ভার্ব দেখে বুঝবো, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ডু অথবা ডাজ। এখন ওই মেইন ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাজ হবে, আর যদি এস বা ইএস না থাকে তাহলে ডু হবে। ঠিক আছে? এতটুকুই, আর কিছু না। তাহলে প্রথমত আমরা ট্যাগ কোয়েশ্চন কিভাবে কাজ করি, ট্যাগ কোয়েশ্চনে আমরা তিনটা ধাপে কাজ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব লিখতে হয়, কি লিখতে হয়? অক্সিলারি ভার্ব। আর 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবোধক হলে নট আসবে, নেগেটিভ নাবোধক হলে নট আসবে না, আর 3 নাম্বার হচ্ছে সাবজেক্ট বসবে। তোমরা পার্ট 1 মানে রুল 1 দেখো, তাহলে এই পার্ট 2 রুল 2 খুব সহজে বুঝবা। দেখো তাহলে প্রথমত দেখো আমাদের এই জায়গায় আছে আশরাফ প্লেস ক্রিকেট, মানে আশরাফ ক্রিকেট খেলে। এখন এই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব নেই, দেখো এই জায়গায় ভার্ব আছে প্লেস, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন এই মেইন ভার্বটা দেখে আমাদের বুঝতে হবে এটা আমাদের কোন টেন্সে আছে। দেখো আমাদের যদি এরকম হইতো পি এল এ ওয়াই ই ডি, যদি আমাদের প্লেড হইতো তাহলে এটা বুঝতাম ভার্ব 2 পাস্ট টেন্সে আছে। এটা কিন্তু আমাদের প্লেড না, প্লেস। তাহলে প্লেস মানে ভার্ব 1, তাহলে ভার্ব 1 হলে কি প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে আমাদের কি হয়, কি হয় বলো, কি হয় বলো? ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। এখন কখন ডু আমরা বলছিলাম মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। দেখো এই জায়গায় আমাদের মেইন ভার্ব কিন্তু পি এল এ ওয়াই প্লে, এই এস আছে কিন্তু, তাহলে মেইন ভার্বের সাথে কিন্তু এস আছে, তাহলে এস বা ইএস থাকলে কি হয় বলছিলাম ডাজ হয়, যে এস বা ইএস থাকলে ডাজ হয়, তাহলে ডাজ লেখো, এই যে ডাজ। তারপরে আশরাফ প্লেস ক্রিকেট, আশরাফ ক্রিকেট খেলে, এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য, তাহলে অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য হলে নট আসে, তাহলে নটটা লিখো। এখন এইভাবে হবে নট। এখন তোমরা যদি এরকম লেখো ডাজ লিখে পরে এইভাবে ফাঁকা দিয়ে নট লেখাটা কিন্তু হবে না। আমি কিন্তু রুল 1 পার্ট 1 এ দেখাই দিছি যে আমাদের এটা এইভাবে লিখতে হবে, ডাজ লিখে
এই নটটা এইভাবে লিখতে হবে একসাথে, আর নটের পুরো লেখা যাবে না, এন লিখে পরে উপরে একটা কমা দিয়ে পরে টি দিতে হবে, ডাজেন্ট মানে একসাথে লিখতে হবে। এটা তোমরা পার্ট 1 রুল 1 দেখলে খুব ভালো করে বুঝবা, ঠিক আছে? তো এটা ডাজেন্ট। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে আশরাফ। আশরাফ হচ্ছে একটা ছেলের নাম, তো এই যে একটা ছেলে, তার সাবজেক্ট কি হবে? হি হবে। কি হবে? হি। এটা হবে ডাজেন্ট হি। বুঝা গেছে? ডাজেন্ট হি। আমি রুল 1 মানে পার্ট 1 এর মধ্যে দেখাই দিছি অক্সিলারি ভার্বের সাথে নটটা একসাথে যে বসে, আবার নটের সংক্ষিপ্ত রূপটা যে বসে, তো এটা উত্তরটা হবে কি? ডাজেন্ট হি। প্রথমত অক্সিলারি ভার্ব, তারপরে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এইজন্য নট আসলো, আর নেগেটিভ না বোধক হলে নট আসলো হইলে না। আর পরে হচ্ছে সাবজেক্ট, আর আমাদের নটটাকে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। যেমন এই যে এন উ টি, এই নটটাকে লিখতে হবে এন উপরে একটা কমা পরে টি, ঠিক আছে? এই যে নট, এটা সংক্ষিপ্ত রূপে নট, আর নটটাকে অক্সিলারি ভার্বের সাথে একসাথে লিখতে হবে। বুঝা গেছে? পরে 2 নাম্বার एग्जांपल দেখো, জামাল ডান্সড ওয়েল, মানে জামাল ভালো নেচেছিল। তাহলে দেখো আমাদের এই জায়গায় কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের মেইন ভার্বটা আছে ডান্সড। দেখো আমাদের যদি এরকম হইতো ডি এ এন সি ই ডান্স, এটা কিন্তু আমাদের ভার্ব 1, এটা কি আমাদের? এটা আমাদের ভার্ব 1, এটা কি আমাদের ভার্ব 1। যদি ডান্স থাকতো তাহলে ভার্ব 1 বুঝতাম প্রেজেন্ট টেন্সে। এটা কিন্তু ডান্সড মানে ইডি আছে, ডান্সড মানে নেচেছিল, তাহলে ভার্ব 2, তাহলে ভার্ব 2 হলে কি? পাস্ট টেন্স। আমাদের এই যে পাস্ট টেন্স হলে ডাইরেক্ট ডিড, পাস্ট টেন্স হলে কি? ডাইরেক্ট ডিড। তাহলে ডিড লেখো, কি লেখো? কি হবে এটা? ডিড। তারপর এটা কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হাবুদক বাক্য, এইজন্য নট আসবে। এখন নটটা কিভাবে লিখতে হবে? অক্সিলারি ভার্বের সাথে লিখতে হবে আর সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। এই একদম কিভাবে অক্সিলারি ভার্ব লিখতে হয়, কোন ফর্মে, সংক্ষিপ্ত ফর্মে যে লিখতে হয়, এগুলো একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি রুল 1 পার্ট 1 এ, ওই ভিডিও তোমরা দেখে নিও। তাহলে এই যে একসাথে লেখো নট আর সংক্ষিপ্ত ফর্মে। এটা কি হলো? ডিডেন্ট। কি হলো? ডিডেন্ট। আর জামাল একটা ছেলের নাম, এটা কি হবে? হি। এটা কি হবে? হি। ডিডেন্ট হি। কি হবে? ডিডেন্ট হি। তারপর एग्जांपलটা দেখো, দে তারা বিকাম হয়েছে, দে তারা বিকাম হয়েছে, ভেরি মানে খুব, পপুলার বিজ্ঞান দে বিকাম ভেরি পপুলার, তারা খুব জনপ্রিয় হয়েছে। এখন দেখো আমাদের এই জায়গায় প্রথমত মেইন ভার্ব আছে বিকাম। এখন দেখো এটা আমরা বুঝবো এটা কোন টেন্সে আছে। দেখো বি ই সি এ এম ই, বিকেম। এই বিকেম হচ্ছে ভার্ব 2, এই বিকেম হচ্ছে ভার্ব 2, এটা হচ্ছে বিকাম। তাহলে বিকেম যদি থাকতো তাহলে ভার্ব 2 বুঝতাম পাস্ট টেন্স। এটা কিন্তু আমাদের বিকাম, বিকেম না, কিন্তু এটা ছিল বিকেম মানে ভার্ব 2 পাস্ট টেন্স, এটা হচ্ছে বিকাম। তাহলে বিকাম মানে কি? ভার্ব 1 মানে কি? প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি হবে? ডু অথবা ডাজ হবে। কি হবে? ডু অথবা ডাজ। এখন ভার্বের সাথে আমি লিখছিলাম, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ, এবং এস বাই এস না থাকলে ডু। দেখো এই ভার্বের সাথে কি এস বাই এস আছে? বিকাম, এটা কিন্তু মেইন ভার্ব, এখানে কিন্তু এস বাই এস নাই, তাহলে কি হবে? ডু হবে। কি হবে? ডু। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এইজন্য কি হবে? এই জন্য নট হবে। কি হবে? নট। আর একসাথে লিখতে হবে ডোন্ট। কি হবে? ডোন্ট। তারপর আমাদের সাবজেক্ট কি? দে। এই সাবজেক্টটা লিখে দাও, এটা হবে ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। সব তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে বুঝালাম, দেখো একটা নেগেটিভ সেন্টেন্স দিয়ে। নেগেটিভ সেন্টেন্স ধরো আমি একটা एग्जांपल লিখলাম, দে কুড নট পাস দ্য এক্সাম। দে কুড নট পাস দ্য এক্সাম। ধরো আমি এই एग्जांपलটা লিখলাম যে দে কুড নট পাস দ্য এক্সাম। এখন দেখো দে তারা, কুড নট মানে পারেনি, পাস মানে পাস করতে, দ্য এক্সাম মানে পরীক্ষাটিতে। তাহলে দে কুড নট পাস দ্য এক্সাম, তারা পরীক্ষাটিতে পাস করতে পারেনি। এখন দেখো এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝছি? এই যে দেখো একটা সেন্টেন্সের মধ্যে আমরা নট, নাথিং, নোবডি এগুলো দেখে আমরা বুঝি এটা নেগেটিভ সেন্টেন্স, বা এই জায়গায় অর্থ পড়লে বোঝা যায় যে দে কুড নট পাস দ্য এক্সাম, তারা পরীক্ষার মধ্যে পাস করতে পারেনি। দেখো না, পারেনি মানে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স হলে কি? নট আসে না। দেখো প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব আছে কুড, তো এখানে কুড লেখো, সি ও ইউ এল ডি, কুড। তারপরে এই যে দেখো এই যে নট দেখে বুঝছি আমরা এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট আসবে না শেষ। বা আমরা বাংলা অর্থ পড়লো বুঝি দে কুড নট পাস দ্য এক্সাম, তারা পরীক্ষাটিতে পাস করতে পারেনি। এই যে দেখো অর্থ পড়লে বোঝা যায় এটা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য, এজন্য কি এই জায়গায় নট আসবে না। আর সাবজেক্ট হচ্ছে দে। এই যে দে, আমি রুল 1 মানে পার্ট 1 ও বলেছিলাম, রুল 2 পার্ট 2 এ বলছি। এক কোশ্চেন একদম সহজ। প্রথমত অক্সিলারি ভার্ব লিখবা, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব লিখবা, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে
তাহলে যদি দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্স তাহলে ডি হবে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ হবে। এখন যদি ভার্বের মেইন ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে ডাজ, আর মেইন ভার্বের সাথে এস বা ইএস না থাকলে ডু। ঠিক আছে, এইভাবে অক্সিলারি ভার্ব হবে প্রথমে। তারপরে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক হয় তাহলে নট আসবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ না বোধক হয় তাহলে নট আসবে না। আর 3 নাম্বার হচ্ছে কি সাবজেক্ট লিখবা। ঠিক আছে, তিনটা কাজ। প্রথমত অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নট আসবে, নেগেটিভ হলে নট আসবে না, তারপর সাবজেক্ট।